লামিন ইয়ামালকে সবাই আসলে নতুন মেসি হিসাবে দেখতে চান। সব উত্তরসূরিতা তো তার মধ্যে আছে। ওই বার্সেলোনা, ওই এখনকার 10 নম্বর, সব কিছু প্লেয়িং স্টাইল সব কিছু মিলায় সেই জিনিসটা আছে তার মধ্যে। এবং অলরেডি সে জেতাও শুরু করছে। মেসি এই বয়সে যেরকম জিততো, যেরকম গোল করতো, সেরকম প্লে মেকিং সব কিছুই আছে। ফলে লোকেরা নতুন মেসি হিসাবে দেখতে চায়। আমি একটু দেখতাম গত কিছুদিন ধরে তাকে যে একটু নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে কিনা। তার জীবনযাপন নিয়ে একটা বিরক্তি শুধু আমার না, আসলে সবার মধ্যেই ছিল যে এ কেমন মেসির উত্তরসূরি। তার তো জীবনবোধই পরিষ্কার না। এই বয়সে একটা বাচ্চার যেরকম নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত তা তো সে নাই। কিন্তু গত সপ্তাহ দুয়েকে আবার লামিন ইয়ামাল দেখায় দিল যে সে আসলে মেসির উত্তরসূরি না, সে একটু অন্যরকম। সে ম্যারাডোনার উত্তরসূরি। সে জীবন নিয়েও যেরকম নিজের মতো করে ভাবতে পছন্দ করে, সেরকম তার জীবনবোধ, তার যে রাজনৈতিক বোধ, তার যে সমাজবোধ, এটা একটু অন্যরকম। এটা ঠিক মেসির মতো নিরীহ না, এটা ম্যারাডোনার মতো। এখন মনে হচ্ছে যে সে আসলে মেসির উত্তরসূরি না। বিশেষ করে ফিলিস্তিনের পতাকা উড়ায় সেলিব্রেশন করার পরে যে একটা বৈশ্বিক রাজনীতিতে তোলপাড় সে তৈরি করে দিছে, তারপরে মনে হচ্ছে যে ওই যে বহু আগে একটা লোক বলছিল যে আমি হৃদয় থেকে ফিলিস্তিনি, ম্যারাডোনা, সেই ম্যারাডোনার উত্তরসূরি হচ্ছে একালের লামিন ইয়ামাল। এই লামিন ইয়ামালের এই উত্তরসূরিতা এবং এটাতে তার কি বিপদের মধ্যে সে নিজেকে ঢুকায় ফেললো, এই জিনিসটা নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখেন, বড় অন্যায়ের বিপক্ষে সেলিব্রিটিরা কথা বলে না। বেশিরভাগ সেলিব্রিটি কথা বলে না, কথা বলতে ভয় পায়। কারণ বড় অন্যায়টা করে কারা? বড় অন্যায়টা করে বড় লবিগুলো। সেই লবিগুলো তো সব কিছু নিয়ন্ত্রণ করে। আপনি যে কোনোভাবে হোক, কোনো না কোনোভাবে কর্পোরেট পুঁজি বা ব্যবসায়িক পুঁজি দ্বারা নিয়ন্ত্রিত হবেন। আপনার শেষ পর্যন্ত ওই দিন শেষে আপনি 5 স্টার হোটেলে খাবেন বা খুব দামি একটা ভিলায় থাকবেন, ওই টাকাটা আসবে এদের কাছ থেকে। ফলে আপনার জীবন তারা নিয়ন্ত্রণ করে। এদের বিপক্ষে আপনি কিভাবে কথা বলবেন? বড় অন্যায়গুলো তো আবার এরাই করে। ফলে এই যে মহা তারকা, আমি কাউকে ছোট করতেছি না। মানুষের স্বভাবই এমন। মানুষকে সার্ভাইভাল টেকনিকেই চলতে হয় সারাটা জীবন। ন্যায় অন্যায়ের মাঝখানে চুপ করে থাকা। নিজে অন্যায় করে না, কিন্তু অন্যায়ের প্রতিবাদও করে না। আমাদের লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে সচিন টেন্ডুলকার, আপনি দুনিয়ার যত সেলিব্রিটি দেখবেন এর সিংহভাগই হচ্ছে এই জীবনযাপন করে যান। তাদের দোষের কিছু নাই। আমি এদের নিন্দা করি না তাতে। এরা মানুষ। প্রমাণ করেন যে তারা আসলে ওই যে মানুষের যে স্বাভাবিক টেন্ডেন্সি, সার্ভাইভাল টেন্ডেন্সি, এটার উপরে উঠতে পারেন না। কিন্তু দু একটা লোক আবার অন্যরকম থাকে। দু একটা লোক থাকে হচ্ছে তারা এই প্রতিবাদের ভাষায় কথা বলতে গিয়ে সব কিছু বিসর্জন দেয়। হ্যাঁ, একদিকে যেরকম জীবনটাও বিশৃঙ্খল হয়ে যায়, তাতে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সব কিছু। একই রকম সে তার দেনা পাওনা সব হারায় ফেলে। তারপরেও ওই জীবনটারে সে ত্যাগ করে না। আপনি এটা যুগে যুগে পাবেন। ওই সক্রেটিস ছিলেন ব্রাজিলে ম্যারাডোনার পরে। কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ তো ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, যে জীবনটারও যেরকম নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই, ওই নেপলস শহরে যাওয়ার পরে ড্রাগ, মাফিয়া সব কিছুর সঙ্গে ইনভলভ হয়ে গেছেন। আবার সেরকম পৃথিবীর যে প্রান্তে অন্যায়, সেখানে ম্যারাডোনা হাজির হয়ে গেছেন অন্যায়ের প্রতিবাদ করতে। সে তার লাতিন আমেরিকায় ওই ভেনিজুয়েলায় হোক, বা পেরুতে হোক, বা তার প্রিয় দেশ কিউবায় হোক, বা তার নিজের আর্জেন্টিনা হোক, যে জায়গায় হোক ম্যারাডোনা সেখানে হাজির। সব জায়গায়। এই আর্জেন্টিনায় বুয়েনোস আয়ার্সে একবার আর্জেন্টিনার প্রীতি ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন জর্জ বুশের 2 মেয়ে। সে সময় মাত্র ইরাক যুদ্ধ চলতেছে। সেই সময় ম্যারাডোনা মাঠে ছিলেন। শুনে 2 মেয়ে গিয়ে ম্যারাডোনার সঙ্গে পরিচিত হয়েছে। ম্যারাডোনা পরিচিত হয়েছেন। 2 মেয়ে তার সঙ্গে হাত মিলাইতে চাইছে। তো ম্যারাডোনা হেসে ম্লানভাবে বলছেন যে, আমি আপনাদের সাথে হাত মিলাতে পারি না। কারণ আপনারা যে বাবার কন্যা, আপনাদের পুরো পরিবারের হাতে রক্ত লেগে আছে। ইরাকিদের রক্ত, সাধারণ মানুষের রক্ত। আমি রক্তমাখা হাতের সঙ্গে হাত মিলাই না। এটা কথার কথা ছিল না। ম্যারাডোনার জীবনে কখনো এই লেভেলে আপোস করেন নাই। ম্যারাডোনা এই ফিলিস্তিনি যখন আগ্রাসন শুরু হলো, ম্যারাডোনা দফায় দফায় ফিলিস্তিন ভ্রমণ করছেন, ফিলিস্তিনে গেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। ম্যারাডোনা কিন্তু সেই লোক যার সঙ্গে হামাসেরও সুন্দর সম্পর্ক আছে, আবার ফিলিস্তিনের ওই অংশের যারা শাসক তাদেরও সুন্দর সম্পর্ক আছে। সারা জীবন বলে গেছেন যে আমি হৃদয়ে একজন ফিলিস্তিনি। এটার জন্য কম সাফার করেন নাই।
ম্যারাডোনার যে পরিণতি হয়েছে, আপনার কি ধারণা শুধু ম্যারাডোনার খামখেয়ালির জন্য হয়েছে? ম্যারাডোনা কর্পোরেট দুনিয়ায় কোথাও ঠাঁই পায় নাই রে ভাই, কোথাও ঠাঁই পায় নাই। সে নিজের দেশে একটা টিভি শো শুরু করছে, ওটাও কন্টিনিউ করতে পারে নাই, তার পিছনে কেউ ইনভেস্ট করবে না। ম্যারাডোনা তার জীবনের ওই পর্যায়ে এসে যেহেতু ওই লবির এগেনস্টে ফাইট করে গেছে সবসময়, ওই যেটা বললাম, ওই লবিটাই হচ্ছে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ম্যারাডোনার যাতে পেটে ভাত না থাকে। নানা কষ্ট করতে হয়েছে, আজকে গাড়ি বিক্রি করা, কালকে বাড়ি বিক্রি করা, শেষ পর্যন্ত নিজের সত্যটাই বিক্রি করে দিতে হয়েছে। হ্যাঁ, ম্যারাডোনার কিন্তু শেষ পর্যন্ত নিজের সত্য নিজের কাছে ছিল না। একটা কথাও বললে সেটা বিক্রি করে একটা কোম্পানি পেট চালাতো, একটা কোম্পানি আবার তাকে তার বিনিময়ে দুটো টাকা দিত। এখন এই যে তার মৃত্যু নিয়ে যে মামলা চলতেছে, সেই কোম্পানিটা ওয়ান অফ দি আর কি সাসপেক্ট, যারা ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী বলে মনে করা হয়। এখন লামিনকে নিয়ে কথা বলতে গিয়ে ম্যারাডোনার এই করুণ পরিণতির কথা কেন বললাম? লামিন আসলে বেছে নিল ওই জীবনটা সর্বার্থে। এক তো তাকে বলা হচ্ছিল মেসির উত্তরসূরি, কিন্তু সে তার জীবনযাপনে দেখায় দিল যে সে আসলে ম্যারাডোনার উত্তরসূরি। সে কখনো বলে নাই যে আমি ম্যারাডোনারে ফলো করি, কিন্তু ওই যে উদ্দাম জীবন, নাইট লাইফ, তারপরে কখনো গার্লফ্রেন্ড নিয়ে ওখানে, কখনো গার্লফ্রেন্ড নিয়ে এই বিচে, দ্বীপে গিয়ে জীবন কাটানো, মানে জীবন উপভোগ করো। আরে ভাই, 2 দিনের জন্য পৃথিবীতে আসছি, জীবন উপভোগ করো। হ্যাঁ, এটাও একটা ফিলোসফি। আমি একটা কখনো আমার সন্তানরে করতে দিতে রাজি হব না, বা কোনো তরুণ ফুটবলারের করতে দিতে রাজি হব না। কিন্তু এই ম্যারাডোনার মতো এই ফিলোসফিতে যারা বিশ্বাস করে, আমি তাদের উড়ায়ও দিতে চাই না। ওদের ফিলোসফি ওদের কাছে, যা আসছি 2 দিনের জন্য দুনিয়ায়, জীবনটা উপভোগ করি। কিন্তু ম্যারাডোনার উত্তরসূরিতা তো শুধু জীবন উড়াইলে হয় না, তাইলে তো পৃথিবীর অনেকেই ম্যারাডোনার উত্তরসূরি হয়ে যেত। রোনালদিনহো, রবিনহো, যারা জীবন উড়াইছে, সবাইরই বলতাম ম্যারাডোনার উত্তরসূরি না, সবাই হয় না। সেটা বাচ্চাটা অল্প বয়সে প্রুভ করে ফেললেন। এক তো সেদিন তাদের একটা ম্যাচে প্রতিপক্ষ টিমটা সবাই মুসলিম, এই জন্য মুসলিম বিরোধী চ্যান্টিং হচ্ছিল। সেখানে ইয়ামাল কি করছে, ইয়ামাল এটা গায়ে না মাখলেও চলতো, আমরা তো তাই করি তাই না? ধরেন আমি একটা গ্রুপ মেনটেন করি, ও তো পরিচয় স্প্যানিশ, ফলে যতক্ষণ না স্পেনে গালি না দিচ্ছে ততক্ষণ ওর গায়ে লাগার কি আছে, ও ইচ্ছে করলে এড়ায় যেতে পারতো। কিন্তু ওর সবগুলো আইডেন্টিটি সমানে মনে রাখে, আমি স্প্যানিশ, আমি মুসলিম, আমি বার্সার মানুষ, আমি কাতালান, সব মনে রাখে। ফলে মুসলিমদের গালি দেওয়া হয়েছে প্রতিপক্ষরে, ওর প্রতিপক্ষরে ওর পক্ষের লোকেরা গালি দিছে, ও সেটাতে রিয়্যাক্ট করছে, খুব ভদ্র রিয়্যাক্ট করছে যে আমি জানি যে এরা কেউ আমারে গালি দেয় নাই, কিন্তু গালিটা তো আমার ধর্মকেই দেওয়া হচ্ছে, এটা আমি কষ্ট পাইছি, একই রকম কষ্ট পাইছি, ওরা যেরকম কষ্ট পাইছে তার চেয়ে কম কষ্ট পাই নাই। এই যে রিয়্যাক্টটা করা, এই যে কথাটা বলতে পারা সাহস করে, এই যে সামনে আগায় আসা, এটাই হচ্ছে ম্যারাডোনার উত্তরসূরিতা। সবচেয়ে বড় কাজটা তো করলো গতকালকে। গতকালকে যখন বার্সেলোনা সেলিব্রেশন করতেছে বার্সেলোনা শহরে, 7 লাখ লোক উপস্থিত হলো। এবার লিগ জিতলো, হ্যান্সি ফ্লিক টানা দ্বিতীয় লিগ জিতলো। লিগ জেতার পরে এই বিশাল সেলিব্রেশন হচ্ছে। সেখানে তারা ওই যে হুড খোলা বাস, ছাদ খোলা বাস, বাসের ছাদে ইয়ামাল ফিলিস্তিনের এক পতাকা উড়ায় দিছে। কি অসাধারণ দৃশ্য, তাই না? কি অসাধারণ দৃশ্য। আপনার ভেতরে যদি বিন্দুমাত্র প্রাণ থেকে থাকে, তাহলে আপনার চোখে ইচ্ছে বিউটি এই পৃথিবীতে আর আসবে না। কারণ এই মুহূর্তে, এই যখন কথা বলতেছি বা লামিন যখন পতাকা ওড়াচ্ছে, তখন পৃথিবীতে সবচেয়ে বেশি সংকটে থাকা লামিনের বয়সী বা তার ছোটরা হচ্ছে ওই ফিলিস্তিনের গাজা স্ট্রিপে বসবাস করতেছে, প্রাণ নিয়ে ধুঁকতেছে। লামিনের বয়স কত? 17-18। এই বয়সী ছেলেরা ফুটবল খেলে বেড়ানোর কথা, এরকম জীবন উপভোগ করে বেড়ানোর কথা, তারা এখন প্রাণ নিয়ে পালায় বেড়াচ্ছে, ত্রাণের লাইনে দাঁড়াচ্ছে। সেই ত্রাণের লাইনে দাঁড়ানো অবস্থায় তাদেরকে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে। নির মানে এখনো পর্যন্ত জ্ঞান না হওয়া বাচ্চা, লামিনের ভাইটাকে দেখেন না, যে বয়সী বাচ্চা, ওই বয়সী বাচ্চারা প্রাণ হারাচ্ছে খাবারের অভাবে, গুলি খেয়ে। আমি কখনো সবসময় বলি, এটা আমি সব আড্ডায় বলি, সব জায়গায় বলি, যখন যুদ্ধে কেউ মারা যায় আমার তার জন্য কষ্ট লাগে, কিন্তু আমি সেটাকে একটা অবিচার মনে করি না, যে না প্রকৃতির প্রতি অন্যায় হয়েছে তা মনে করি না। নয়তো যুদ্ধ করতে গেছে মারা যেতে পারি, এটা জেনেই। যুদ্ধ, অভ্যুত্থান, বিপ্লব, এটাতে দুই পক্ষের লোক মারা যাবে, এটা আমরা মেনে নিচ্ছি। এই পৃথিবী, নিষ্ঠুর পৃথিবীতে এইগুলো কর্মকাণ্ড হবে, যুদ্ধ হবে, গোলাগুলি হবে, এগুলোতে মানুষ মারা যাবে। যারা অংশ নেবে তারা মৃত্যু জেনেই অংশ নেবে। কিন্তু যে বাচ্চাটা এটা তো অংশ নিতে চায় না, যার উপর যুদ্ধ আপনি চাপায় দিলেন, যে বাচ্চাটা জানেই না যুদ্ধ মানে কি, এই যে ফিলিস্তিনের ফুটবলারগুলো ত্রাণের লাইনে দাঁড়ায়, ফিলিস্তিনের পেলে যাকে বলা হতো, ওনার কি ত্রাণের লাইনে দাঁড়ানোর কথা? উনি কি কোনো পক্ষের যুদ্ধে অংশ নিচ্ছেন?
উনি কেন ত্রাণের লাইনে দাঁড়াবেন? কেন 5টা বাচ্চার জন্য খাবার আনতে ত্রাণের লাইনে দাঁড়াবেন না? কেন ত্রাণের লাইনে দাঁড়ানো অবস্থায় স্নাইপারের গুলি খেয়ে মারা যাবেন? এটা কোনো কথা? এই পৃথিবীতে এটা কোনো বিচার? ইয়ামালদেরই তো সময় যে এই ফিলিস্তিনের পতাকা উড়ানোর। কারণ ফিলিস্তিনে যে বয়সী ছেলেদের উড়ানোর কথা তাদের তো উড়াতে দেওয়া হচ্ছে না। তারা তো তাদের পতাকা নিয়ে ফুটবল মাঠে যেতে পারতেছে না। তাদের ফুটবল গ্রাউন্ডগুলো বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে, একাডেমিগুলো নেই হয়ে গেছে। গাজা স্ট্রিপে আপনি জানেন অনেক একাডেমি ছিল, এবং ওই এলাকাটায় ফিলিস্তিনের প্রাচ্যে তো এমনিতে মধ্যপ্রাচ্য জুড়েই খেলাধুলা খুব জনপ্রিয় ছিল। আজকে খেলাধুলার ওনারশিপ ইউরোপিয়ানরা দাবি করে, সাদারা দাবি করে। এগুলোই আমাদের এই অঞ্চল মধ্যপ্রাচ্য, প্রাচ্য হয়ে আমাদের এই অঞ্চল পর্যন্ত আমাদের এই সব জায়গায় হচ্ছে খেলাধুলার প্রাণ। আমরা উৎসব করি খেলাধুলার জন্য। সেই জায়গাগুলোতে বোমা মেরে মেরে মিশায় দিছে। ইরানে একই কাজ হচ্ছে। ফিলিস্তিনিতে মানে নিরপরাধ বাচ্চারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। ফলে ইয়ামাল যেটা করছে এটাই একটা মানুষের বাচ্চার কাজ, যে আমি আমার জয়ের দিনটায় আমি আমার ভাই, আমার বন্ধুরা, আমার বয়সী যে বাচ্চাগুলো ওদের কথা ভুলিনি, ওদের পতাকাটা উড়াইছি। এখন এই ব্যাপারটা রিয়াকশন দেখেন, কি কুৎসিত একটা রিয়াকশন জানাইছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা একটা টুইট করছে। তারা বলছে যে ইয়ামালের এই কাণ্ডে তারা ক্ষুব্ধ এবং হতাশ। কারণ কি? কারণ ইয়ামাল নাকি এটা দিয়ে ইহুদি বিদ্বেষ ছড়াইছে। এখন এদের সঙ্গে যুক্তির আলাপ করা খুব কঠিন, খুব কঠিন। একটা পতাকা আমি উড়াইছি, আমি ধরে নিচ্ছি ফিলিস্তিনেতে কিছু হচ্ছে না। ফিলিস্তিনে এবং ইসরায়েলে, ইরানে কোথাও কিছু হচ্ছে না, পৃথিবী খুব শান্ত। সে অবস্থায় আমি যদি ফিলিস্তিনের পতাকা উড়াই, তাহলে কি সেটা অন্য কাউকে ছোট করা হয়? ইয়ামাল কি ওখানে কোথাও বলছে যে সে ইহুদিদের অপছন্দ করে বা ইহুদিরা ফিলিস্তিনিদের মারতেছে, এরকমই কোথাও বলছে? চোরের মন পুলিশ পুলিশ তো ওরাই বলতেছে যে ফিলিস্তিনের পতাকা উড়াইলে ইহুদি বিদ্বেষ প্রকাশ করা হয়। যদি হয়তো হোক না, সমস্যা কি? তুমি তো বিদ্বেষী, তুমি তো আসলে ফিলিস্তিনিদের মায়ের শেষ করতেছো। ফলে পতাকা দেখলেই তোমার মনে হয় যে ওইটা আমার বিপক্ষে বিদ্বেষ ছড়াচ্ছে, কারণ ওরা ওই পতাকায় লেখা আছে যে এই ফিলিস্তিনিদের হত্যা করে ইহুদিরা। এইটার কারণে তোমার এটা মনে হচ্ছে। তাছাড়া তো আর কোনো কারণ নাই। তুমি হামাস টামাসের মধ্যে টেনে নিয়ে আসছো। ফিলিস্তিনের পতাকার মালিক কি হামাস? যদি হামাসরে আমরা তর্কের খাতিরে এই সন্ত্রাসী গোষ্ঠী ধরেও নেই, তারা একটা সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। আসলে তো সন্ত্রাসী গোষ্ঠী না। আমি ধরে নিলাম তোমাদের কথাই সত্যি। হামাস সন্ত্রাসী গোষ্ঠী। ফিলিস্তিনের ওই পতাকার মালিক তারা একারা? ফিলিস্তিনের ওই অংশের যারা তোমাদের মতে মোটামুটি বৈধ, তারাও ওই পতাকার মালিক না? সাধারণ মানুষ ওই পতাকার মালিক না? ওই পতাকাটা কি আসমান থেকে পড়ছে হঠাৎ করে? ওই পতাকাটা তাদের দীর্ঘ সংগ্রামের ফসল। ওই পতাকাটাই ওখানে ছিল, তোমরা ওখানে ছিলে না রে বাবা। ফিলিস্তিনটাই ওখানে ছিল, তোমরা ওখানে অতিথি। যাই হোক, সেসব পুরনো তর্কে না যাই। ফিলিস্তিনের পতাকা উড়ানোয় কেন ইহুদি বিদ্বেষ প্রকাশ পাবে? মানে কি যুক্তি আছে? ঠিক এই জবাবটাই দিচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী। আমার আজকে এটা খুব ভাবতে ভালো লাগে যে ইউরোপিয়ানরা অবশেষে বুঝতে পারছে যে গর্তটা কোথায়। গর্তটা যে ওই লবিতে। বারবার লবি বলতেছি, লবির আগের শব্দটা বলতেছি না, কিন্তু এর মধ্যে তো আবার বলেও ফেলছি কয়েকবার। ওই ইহুদি লবিতে যে গর্তটা, ইউরোপ সহ সারা বিশ্বের পতনের গর্তটা, সেটাই ইউরোপিয়ানরা সম্ভবত বুঝতে পারছে। এবারের যে ইউএস ইসরায়েল যে ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে বা ফিলিস্তিনে যা হচ্ছে বর্তমানে, এটাতে ইউরোপ প্রথমবারের মতো বহুকাল পরে এসে রুখে দাঁড়াচ্ছে। প্রায় পুরোটাই ইউরোপ। বিশেষত সবচেয়ে দৃঢ়তা দেখাচ্ছে স্পেন। সে পরিষ্কার আপত্তি জানাইছে, আমার ভূখণ্ড ইউজ করে কোনো যুদ্ধ করা যাবে না, আমার আকাশসীমা ইউজ করা যাবে না। এছাড়া সে নানা কিছুতে ওই যে হরমুজ প্রণালী পরিষ্কার করতে ডাকা হয়েছিল, আপত্তি জানাইছে। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন পর্যন্ত স্টারমারের ক্ষমতাই চলে যাচ্ছে হয়তো এই আপত্তি করার জন্য। মানে এরা এই যে এই দেশগুলো সব ক্ষমতা নিয়ন্ত্রণ করে আবার লবিটা। এই যে আজকে স্পেনের প্রধানমন্ত্রী আমাদের পক্ষে দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন যে এটাতে ইহুদি বিদ্বেষ কীভাবে প্রকাশ পায়। ও একটা স্বাধীন দেশের পতাকা উড়াইছে, আমি তো এটা নিয়ে গর্ব করি। যে দেশটাতে মানুষের উপরে অত্যাচার হচ্ছে সেই দেশের পতাকা উড়াইছে, এই জন্য আমি ওকে নিয়ে গর্ব করি। ও ঠিক কাজ করছে। এই স্পেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন খুব দ্রুত বা ইতালি, এসব জায়গায় সরকার বদল হওয়ার নানা রকম শব্দ আপনি শুনতে পাবেন। এসব জায়গায় কালার রেভুলেশন শুরু হবে। যাই হোক, খেলার মধ্যে বেশি পলিটিক্যাল আলোচনা করে ফেলতেছি, কিন্তু এটা হবে। এরা প্রত্যেকে ঝুঁকি নিচ্ছে, হয় এসপার না হলে ওসপার। হয় ইউরোপ এবার স্বাধীন হবে। আমি ইউরোপকে স্বাধীন মনে করি না, এতদিন তারা পরাধীন ছিল। তারা এই প্রথম স্বাধীনতার লড়াইটা শুরু করছে, কিন্তু সেটার জন্য সাফারও করতে হচ্ছে। যে অলরেডি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ক্ষমতা চলে যাবে মনে হচ্ছে। সব মিলিয়ে ঝুঁকিটা প্রত্যেককে নিতে হয়েছে।
এখন কথা হচ্ছে যে রাজনীতিবিদরা তো ঝুঁকি নেবেনই, তাদের কাছে আমাদের প্রত্যাশাই তো তারা ঝুঁকি নেবেন। আজকে এই দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো যে ভূমিকাটা রাখতেছে, যে ঝুঁকিটা নিচ্ছেন এই রাজনীতিবিদরা, এটাই আসলে তাদের ভূমিকা হওয়া উচিত। যে আমার ক্ষমতা যায় যাক, আমরা সত্যের পক্ষে থাকবো, আমরা ন্যায়ের পক্ষে থাকবো, আমরা ওই লবির পক্ষে থাকবো না, ওই লবির পক্ষে অন্যায়ের পক্ষে থাকবো না। সেটার জন্য আমার ক্ষমতা চলে গেলে কি হবে? নেক্সট যিনি ক্ষমতা আসবেন তিনিও একই ভূমিকা নেবেন। কয়জন রে সরাবা তোমরা? কয়জন রে লবিং করে কর্পোরেট টাকা দিয়ে সরাবা? কিন্তু ইয়ামালের কথাটা ভাবেন, তার তো ডিউটি এটা করার কথা না, তার তো বয়সও এটা করা সাপোর্ট করে না, তার তো সামনে দুর্দান্ত একটা ক্যারিয়ার পড়ে আছে। এখন তার ক্যারিয়ারটা যদি ঝুঁকিতে পড়ে যায়, আমি আপনাকে বলতে পারি যে মোটামুটি নিশ্চিত থাকেন কিছু একটা বিপদে সে ফাঁসতে যাচ্ছে। এই বিপদটা যে কই দিয়ে আসে, ওই নাইট লাইফটা হঠাৎ করে দেখবেন আপনি কিছু একটা স্ক্যান্ডাল হয়ে সামনে আসছে, অনেক কিছু ঘটে যেতে পারে। আপনি ইয়ামাল যদি হঠাৎ করে তার ক্যারিয়ার কোনো কারণে অন্ধকার হয়ে যায়, অবাক হবেন না। এইসব চক্র অনেক জায়গায় অনেকভাবে রোল প্লে করে। যাই হোক, আমি ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছি না, কিন্তু এই আমার পা দিয়ে ফেলছে, সেই ঝুঁকিতে পা দিয়ে ফেলছে। যে ঝুঁকিতে এই হামজা চৌধুরী যখন চ্যাম্পিয়নশিপ জিতে ফিলিস্তিনের পতাকা ধরছিল, পা দিয়ে ফেলছিল। আমি আগেও বলছি যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতো না, হামজা চৌধুরী ওই থ্রি লায়নই পড়তো, ইংলিশ জার্সি পড়তো। যে লোক ইংল্যান্ডের যুব দলে খেলে ফেলছে, তার মাস দুর মধ্যে সে ব্রাত্য হয়ে গেল, সে ইংল্যান্ডের কোনো রকম কোনো স্ট্রাকচারে নাই। কারণ কি? কারণ ওই যে ফিলিস্তিনের পতাকা নিয়ে সেলিব্রেশন। এখন কথা হচ্ছে এতে মানুষ থেমে থাকেন না। যুগে যুগে ম্যারাডোনা, হামজা চৌধুরী এবং আজকের বাচ্চা ইয়ামাল, এরা আসে, এরা এসে এই নিজেদের ক্যারিয়ার নিয়ে ঝুঁকি নেয়, নেওয়ার পরেও কিন্তু মানুষ এদের পাশেই থাকে। আজকে হামজা ব্রিটেনের হয়ে খেললে যতটুকু মানুষের ভালোবাসা তার সঙ্গে থাকতো, আজকে এই যে 20 কোটি মানুষের হয়ে খেলতেছে, কি ভালোবাসাটা পাচ্ছে? তো হামজার কাছ থেকে আপনি কি কেড়ে নিতে পারছেন? বড়জোর ব্রিটেনের হয়ে খেলা কেড়ে নিতে পারছেন, তাতে তার উপকার ছাড়া ক্ষতি হয় নাই। এইসব ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত কাজ হয় না, শেষ পর্যন্ত ওই পতাকাই টেকে, ওই ন্যায়ই টেকে। ইয়ামালের জন্য অনেক শুভেচ্ছা, ছেলেটার প্রতি আমার রেসপেক্ট তৈরি হলো, অনেক ভালোবাসা।